হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এই ক্লাসটিতে আমরা বায়োলজি মানে ক্লাস 9 এর যে বায়োলজি আছে সেই বায়োলজি চ্যাপ্টার 1 অর্থাৎ জীবন পার্ট এই চ্যাপ্টারটি আমরা শেষ করব সম্পূর্ণটা। প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে বায়োলজি কথাটা বা বায়োলজি যে শব্দটা এটা কোথায় থেকে আসছে, মানে কোন জায়গা থেকে আসছে, বা জীববিজ্ঞান জিনিসটা কোত্থেকে আসছে বা এটার অর্থ কী। ঠিক আছে, প্রথমে এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে। সো এটা মেলে কী হয়েছে, তোমার আপনার গ্রিক শব্দ বায়োস এবং লোগোস, এই দুইটার কম্বিনেশন হচ্ছে আপনার বায়োলজি। ঠিক আছে, বায়োলজি। আর বায়োলজির বাংলা অর্থ হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যে শাখায় জীব, তার গঠন, কার্যকারিতা, বৃদ্ধি ইত্যাদি, মানে জীব রিলেটেড যত জিনিসপাতি আছে তা নিয়ে আলোচনা করা হয় হচ্ছে জীববিজ্ঞানে। ঠিক আছে, আর এই জীববিজ্ঞান হচ্ছে প্রধানত দুটি শাখায় বিভক্ত। একটি হচ্ছে আপনার প্রাণীবিজ্ঞান, আরেকটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। যেখানে এই যে আপনার যে অ্যারিস্টটল, আরেকটা কথা হচ্ছে জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, জীববিজ্ঞানের জনক কি অ্যারিস্টটল, আর প্রাণীবিজ্ঞানের জনকও কিন্তু এই অ্যারিস্টটলই। ঠিক আছে, প্রাণীবিজ্ঞানের জনকও কিন্তু অ্যারিস্টটলই। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এরপর আমরা যদি নিচে যাই তাহলে দেখেন জীববিজ্ঞানের শাখা। তো জীববিজ্ঞানের আরও দুইটা শাখা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভৌত শাখা, একটা হচ্ছে ফলিত শাখা। সো ভৌত শাখা কোনটা? ভৌত শাখা হচ্ছে যেখানে তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, মেনলি থিওরিটিক্যাল কথাবার্তা। আর ফলিত হচ্ছে আপনার যেখানে অ্যাপ্লাইড বায়োলজি মেনলি, মানে প্র্যাকটিক্যাল বিষয়, মানে বিষয়পাতি নিয়ে আলোচনা করা হয়। সো ভৌত জীববিজ্ঞানের যে উদাহরণগুলো সেগুলো হচ্ছে আপনার অঙ্গসংস্থান, শ্রেণীবিন্যাস, শারীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি, জীবভূগোল। ঠিক আছে, এখানে অঙ্গসংস্থান মানে কি? ঠিক আছে, অঙ্গসংস্থান হচ্ছে আপনার জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন, মানে এইসব জিনিস নিয়ে আলোচনা করা হয়। আর তারপরে হচ্ছে আপনার হচ্ছে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। ঠিক আছে, আপনার আবার অঙ্গসংস্থান কিন্তু দুই প্রকার। ঠিক আছে, অঙ্গসংস্থান হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে আপনার বহি অঙ্গসংস্থান, আরেকটা হচ্ছে আপনার অন্ত অঙ্গসংস্থান। ঠিক আছে, অন্ত অঙ্গসংস্থান, একটা হচ্ছে বহি অঙ্গসংস্থান, একটা হচ্ছে অন্ত অঙ্গসংস্থান। তো এই হচ্ছে অঙ্গসংস্থানের দুইটা টাইপ। তারপর আসে হচ্ছে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি। সো শ্রেণীবিন্যাস মানে হচ্ছে আপনার জীবের শ্রেণীবিন্যাস এবং তার যে রীতিনীতি, এগুলো নিয়ে মিলে শ্রেণীবিন্যাসে আলোচনা করা হয়। তারপর আসে সেটা হচ্ছে শারীরবিদ্যা। শারীরবিদ্যা হচ্ছে মেনলি জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের আপনার জৈব রাসায়নিক যে কার্যাদি, যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, এইসব জিনিসপাতি নিয়ে মেনলি শারীরবিদ্যা আলোচনা করা হয়। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার হিস্টোলজি। তো হিস্টোলজি কি? এখানে মেনলি টিস্যু নিয়ে আলোচনা করা হয়, টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাদি, এইসব জিনিস মেনলি হিস্টোলজিতে আলোচনা করা হয়। এরপর আসে হচ্ছে ভ্রূণবিদ্যা, যেখানে ভ্রূণবিদ্যা মেনলি এখানে আপনার জননকোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, তারপরে গঠন, পরিস্ফুটন, এইসব মানে জিনিসপাতি নিয়ে এই ভ্রূণবিদ্যা আলোচনা করা হয়, যেটা আমরা সামনের চ্যাপ্টারগুলোতে এই ভ্রূণ রিলেটেড আমরা আলোচনা করব। এরপর আছে হচ্ছে আপনার কোষবিদ্যা, যেখানে আপনার জীবদেহের কোষের যে গঠন, কার্যাবলী, বিভাজন, এইসব নিয়ে মেনলি কোষ রিলেটেড যত আলোচনা আছে এখানে করা হয়। তারপরে বংশগতিবিদ্যা, যেখানে আপনার জিন ও জীবের যে বংশগতি ধারা, এইসব নিয়ে আলোচনা করা হয়। বিবর্তনবিদ্যা বা ইভোলিউশন মেনলি মানে জীবের উৎপত্তি, এইসব জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়। তো এইগুলো মেনলি এখানে আছে। তারপর আছে বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি, এটা হচ্ছে এন্ডোক্রাইনোলজিকে আপনি আরও বলতে পারেন হচ্ছে হরমোন বিদ্যা, এটাকে বলা যায় হরমোন বিদ্যা। সো এটাও বলা যেতে পারে। তো এগুলো মেনলি ডিটেলস আপনি বই থেকে পেয়ে যাবেন, বই থেকে আপনারা এটা দেখে দিবেন। ঠিক আছে, এখানে স্লাইডের মধ্যে আমি পুরোটা তুলি নাই। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ফলিত জীববিজ্ঞানের মধ্যে আছে হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম তো বোঝেন কি, যে খনিজ সম্পদ, এইসব জিনিস নিয়ে মেনলি আলোচনা করা হয় জীবাশ্ম বিজ্ঞানে। পরজীবী বিদ্যা আছে, তারপরে মৎস্য বিজ্ঞান, কীটতত্ত্ব। তো এখানে আসলে আমি একটা কথা বলি যে ভৌত জীববিজ্ঞান এইটা আপনারা একটু ভালো করে পড়বেন। মেনলি এখান থেকে আসলে আপনার সংজ্ঞা টঙ্গা অনেক সময় এটা থেকে কয়ের জন্য দিয়ে দেয় বা এমসিকিউ তো দিতে পারে। ফলিত জীববিজ্ঞান থেকেও আসে, ফলিত জীববিজ্ঞানটাও পড়বেন, বাট আপনার ফলিত জীববিজ্ঞানটা কিন্তু বোঝা
যায় যে মৎস্য জিনিস কি, এখানে মৎস্য রিলেটেড আলোচনা, কীট তত্ত্ব মানে কি কীট, এর যে উপকারিতা, মানে এইসব জিনিস নিয়ে আলোচনা করা। এটা আপনি কিন্তু নামটা মানে প্রথমের যে নামটা আছে সেটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে আসলে কী জিনিস নিয়ে কথাবার্তি বলা হয়। বাট ভৌত জীববিজ্ঞানটা আপনি একটু পড়ে নিতে হবে। যেমন এই যে এন্ডোক্রাইনোলজি, আপনি যদি না পড়েন তাহলে কিন্তু বুঝবেন না যে এখানে হরমোন রিলেটেড আলোচনা করা হয়। ঠিক আছে, আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আসেন পরবর্তী, আমরা একটু নিচে যাই। আচ্ছা, এবার যে জিনিসটা পর সেটা হচ্ছে আপনার জীবের শ্রেণীবিন্যাস। তো জীবের শ্রেণীবিন্যাস কেন করা হয়? তো পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণপ্রজাতি বিভক্তকরণ হচ্ছে শ্রেণীবিন্যাস বলে। তো এটা শ্রেণীবিন্যাসটা করার কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে অল্প সময়ে জীবজগৎকে মানে জীবজগৎ সম্পর্কে ধারণা লাভ করা, তাদেরকে শনাক্ত করে তাদের নামকরণ করা, মানব কল্যাণে জীবের যে ব্যবহার সেটা নিশ্চিত করা। তো শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, যিনি সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী আর কি। তো এবার আসলে আপনার নিচে যাই আরও। তো এবার হচ্ছে আমরা মেইন টপিকে ঢুকতেছি এই চ্যাপ্টারের কোর টপিক, যেখান থেকে মেইনলি সৃজনশীল প্রশ্ন আসে। আচ্ছা, তো আসেন জীবজগতের শ্রেণীবিন্যাস। তো জীবজগতের শ্রেণীবিন্যাস, জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। 5টা রাজ্যে ভাগ করছে কে? 5টা রাজ্যে ভাগ করছে হচ্ছে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার। ঠিক আছে, আর.এইচ. হুইটেকার হচ্ছে আপনার 5 রাজ্যে ভাগ করছে, 5 রাজ্যে ভাগ করছে, অ্যান্ড এই যে তিনি যে 5টা রাজ্যে ভাগ করছেন, এটাকে আবার 2টা সুপার কিংডমে ভাগ করছে হচ্ছে ডক্টর লিন মার্গুলিস। আপনারা এটাকে মার্গুলিসও জাস্ট বলতে পারেন, 1974 সালে। ঠিক আছে, এটাকে আরও 2টা সুপার কিংডমে ভাগ করছে। একটা হচ্ছে প্রোক্যারিওটা, একটা হচ্ছে ইউক্যারিওটা। একটা হচ্ছে প্রোক্যারিওটা, একটা হচ্ছে ইউক্যারিওটা। সো প্রোক্যারিওটা মানে কি? হ্যাঁ, সো আমরা যদি কথাটাকে ভাঙ্গি, প্রোক্যারিওটা। সো দেখেন, প্রোক্যারিওটা, তো প্রো মানে কি? প্রো মানে হচ্ছে পূর্বে। ঠিক আছে, পূর্বে। আর ক্যারিওটা মানে হচ্ছে, কথাটা আসছে মেনলি ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হচ্ছে আপনার নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস, এটা মানে হচ্ছে নিউক্লিয়াস। তো মানে নিউক্লিয়াস সৃষ্টির পূর্বে, হ্যাঁ, যে সকল মানে জীবগুলা ছিল, এটা হচ্ছে আপনার মানে প্রোক্যারিওটা বা সুপার কিংডম 1-এর অন্তর্ভুক্ত। তো সুপার কিংডম 1-এর অন্তর্ভুক্ত কোনটা? রাজ্য 1 অর্থাৎ মনেরা। ঠিক আছে, মনেরা। আর সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা, অর্থাৎ ইউ মানে হচ্ছে পরে, মানে নিউক্লিয়াস সৃষ্টির পরে, অর্থাৎ এইসব জীবের মধ্যে নিউক্লিয়াস থাকবে। অর্থাৎ এই সুপার কিংডম 2-এর ভিতরে যে সকল জীবের আছে বা যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যের অন্তর্ভুক্ত যে প্রাণীগুলো আছে তাদের কিন্তু আপনার নিউক্লিয়াস থাকবে, সুগঠিত নিউক্লিয়াস থাকবে। কিন্তু তাদের আদি যারা মনের রাজ্যের অন্তর্ভুক্ত, তাদের কিন্তু নিউক্লিয়াস থাকবে না। ঠিক আছে, সো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি। এরা হচ্ছে আরেকটা কথা, মনের রাজ্যের যারা অন্তর্ভুক্ত তারা হচ্ছে আদিকোষী, আর এরা হচ্ছে প্রকৃতকোষী। ঠিক আছে, আচ্ছা এবার আসেন রাজ্যের বৈশিষ্ট্যসমূহ। সো আমি আপনাদের এটা একদম ডাইরেক্ট বই থেকে তুলে নিছি। সো আপনারা এটা দেখে নেবেন ভালো করে, যে উপরের আরও আমি যে ইয়াগুলো পড়াইছি, অনেক সময় এমন হয় যে স্লাইড বানানোর সময় আরও কিছু কিছু টপিক ছুটে যায়। ঠিক আছে, আপনারা এটাকে বই থেকে আরও ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, যে কোন কোন জায়গা আরও আছে, তা সেটাকে আপনারা কী করবেন? মার্ক করে ফেলবেন। ঠিক আছে, যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটাকে মার্ক করবেন, হাইলাইটার দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। আর না থাকলে আপনারা পেন্সিল কিংবা কলম দিয়ে সেটাকে মার্ক করতে পারেন। এবার আসেন আমরা পর্ব হচ্ছে রাজ্যের বৈশিষ্ট্যসমূহ। প্রথমে আসেন মনেরা। সো মনেরা তো আমরা দেখলাম যে সুপার কিংডম 1-এর অন্তর্ভুক্ত, যেখানে যে আমি বললাম যে সুগঠিত নিউক্লিয়াস নাই, এরা এককোষী আণুবীক্ষণিক জীব। ঠিক আছে, মানে খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখতে হয়। সো রাজ্য 1-এর যারা আছে তাদের বৈশিষ্ট্যগুলো কী কী? আপনাদেরকে একটা কথা বলি, এখানে যে চিত্রগুলো আছে না, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চিত্রগুলো কিন্তু মাস্ট আপনারা দেখে যাবেন, কারণ যখন আপনারা পরীক্ষায় প্রশ্ন করে এইগুলার চিত্রগুলো ধরায় দেয়, অনেক সময় আপনাকে বলে যে এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, এর বৈশিষ্ট্য সম্পর্কে মানে আলোচনা করতে বলে মেনলি। সো যদি আপনি না চিনেন আপনি কিন্তু আনসার করতে পারবেন না। ঠিক আছে, তো আসেন আমরা মনের রাজ্যের যে বৈশিষ্ট্য এগুলো আমরা একটু জানি। সো এরা এককোষী। ঠিক আছে, এরা ফিলামেন্টাস মানে হচ্ছে সুতার নেই আর কি। আর কলোনিয়াল মানে হচ্ছে আপনার দলবদ্ধভাবে থাকে। ঠিক আছে, কলোনিয়াল মানে হচ্ছে দলবদ্ধ। ঠিক আছে, দলবদ্ধ। কোষে ক্রোমাটিন বস্তু থাকে,
কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। কেন? কারণ নিউক্লিয়াসই তো নাই। এগুলো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা এগুলো কিন্তু নিউক্লিয়াসেরই মানে জিনিসপাতি আর কি। এগুলো আমরা সামনের চ্যাপ্টার 2 মেইনলি এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা আছে। তারপরে এদের কোষে কোনো প্লাস্টিড নেই, মাইটোকন্ড্রিয়া নেই, এন্ডোপ্লাজমিক জালিকা বা রেটিকুলাম নেই। এরপর যেটা বলা আছে সেটা হচ্ছে কিন্তু রাইবোজোম আছে। এখন এই যে রাইবোজোম যেটা, সেটা হচ্ছে আপনার মানে সার্বজনীন অঙ্গাণু আর কি। মেনলি এটা সব জায়গায় থাকে, ঠিক আছে, এটা সব জায়গায় থাকে। এরপর কোষ দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, মানে কোষ বিভাজনটা। তারপর প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। যেহেতু এদের কাছে প্লাস্টিড নেই, প্লাস্টিড না থাকার কারণে এরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তবে কিছু কিছু এক্সেপশনাল আছে যারা কিন্তু সালোক সংশ্লেষণ পদ্ধতিতে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আপনাদের বই এখানে উদাহরণ দেওয়া আছে কারা, নীলাভ সবুজ শৈবাল, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া, যেটাকে আবার নষ্টক বলা হয়। এই যে নীলাভ সবুজ শৈবালকে আবার নষ্টকও বলা হয়। সো এটা আপনারা ভালো করে দেখে নেবেন, আশা করে বোঝাতে পারছি। এবার আসেন সুপার কিংডম 2 আমরা ঢুকে গেছি, যেখানে হচ্ছে আপনার প্রোটিস্টা। প্রথমে প্রোটিস্টা এরা এককোষী বা বহুকোষী। এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, একক বা কলোনিয়াল। একক বা কলোনিয়াল, এককভাবে থাকতে পারে, আবার কলোনিয়াল বা দলবদ্ধভাবেও থাকতে পারে। ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস আছে, ঠিক আছে। সো কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। যেহেতু নিউক্লিয়াস আছে তাহলে নিউক্লিয়াসের জিনিসপাতিও কিন্তু এখানে থাকবে। তারপরে ক্রোমাটিন বস্তুতে ক্রোমাটিন বস্তুটা কী, এবার হচ্ছে কথা। ক্রোমাটিন বস্তু হচ্ছে নিউক্লিয়াসে এরকম সুতার মতো কতগুলো জিনিস পেঁচায় থাকে, এগুলো হচ্ছে আপনার মেনলি ক্রোমাটিন। তো ক্রোমাটিন, তো এখানে মেনলি ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে, ঠিক আছে, ডিএনএ আর এবং প্রোটিন থাকে। আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। তো কোষে তো সকল ধরনের অঙ্গাণু আছে। এরপরে খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। এরপরে হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে। সো মাইটোসিস মেনলি কোষ বিভাজনের মাধ্যমে। আপনার মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ, এটা কিন্তু আপনারা চ্যাপ্টার 3-তে মেনলি এটা নিয়ে পড়াশোনা করব। তো এখন এটা নিয়ে আসলে এত বিস্তারিত আলোচনা করার কিছু নেই। তো আমরা যদি নিচে যাই, আবার এখানে একটা আছে যে এবং কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরও দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কোনো ভ্রূণ গঠিত হয় না। এখানে আপনাদের উদাহরণ দেওয়া হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল, ঠিক আছে। উদাহরণগুলো দেখে নেবেন, আর হচ্ছে এখানে যে ছবিগুলো দেওয়া আছে এগুলো দেখে নেবেন ভালো করে। এরপরে আসেন সেটা হচ্ছে আপনার ফানজাই রাজ্য 3। ফানজাই হচ্ছে আপনার অধিকাংশ স্থলজ মৃতজীবী বা পরজীবী। অধিকাংশ স্থলজ মানে মাটির উপরে থাকে। মৃতজীবী মানে হচ্ছে মেনলি মানে মৃত জীবের থেকে খাদ্য গ্রহণ করে, আর পরজীবী পরের উপর ডিপেন্ডেন্ট আর কি। আর দেহ এককোষী অথবা মাইসেলিয়াম, সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। এগুলো সুগঠিত নিউক্লিয়াস দ্বারা মানে আছে, এবং এর কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এখানে আপনাদের উদাহরণ দেওয়া আছে হচ্ছে আপনার ইস্ট, প্যানিসিলিয়াম আর হচ্ছে মাশরুম। অনেকে যেটা করে এখানে এই যে ইস্ট, প্যানিসিলিয়াম, মাশরুম, এই যে উদাহরণগুলো দেওয়া আছে, এখানে প্যানিসিলিয়াম আর হচ্ছে প্যারামেসিয়াম, এই দুইটার ভিতরে কনফিউজ লাগাই ফেলে। সো এটার ভিতরে কনফিউজ লাগানো যাবে না, ভালো করে এটা দেখে যাবেন। এই যে এখানে যে চিত্রটা দেওয়া আছে এগুলো ভালো করে দেখে যাবেন, আমি বারবার বলতেছি। এরপরে হচ্ছে আপনার রাজ্য 4, সেটা হচ্ছে প্লান্টি। সো এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। গাছ তো নিজের খাদ্য নিজেই তৈরি করে। তারপরে এদের দেহের ভিতরে উন্নত টিস্যুতন্ত্র আছে। এদের ভ্রূণ সৃষ্টি হয়, অবভিয়াসলি হবে, এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতিও আছে। এরপরে এদের যৌন প্রজনন অ্যানাইসোগ্যামাস, অর্থাৎ আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন হয়। এরা আর্কিগোনিয়েট, অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রীজনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। এরা সপুষ্পক। তো উদাহরণ কি, উন্নত সবুজ উদ্ভিদ। প্লান্টের বিভাগগুলো, আচ্ছা, প্লান্টটিকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্রায়োফাইটা, আর একটা হচ্ছে ট্রাকিওফাইটা। ব্রায়োফাইটা মানে কি, পানি সংবহন তন্ত্রবিহীন উদ্ভিদ। আর এটা হচ্ছে আপনার ট্রাকিওফাইটা, সেটা হচ্ছে পানি সংবহন তন্ত্র বিশিষ্ট উদ্ভিদ। মানে যারা ব্রায়োফাইটা আছে তারা পানি সংবহন তন্ত্র, অর্থাৎ
পানি সরবরাহ করার জন্য যে মানে পার্টসগুলো দরকার এদের মধ্যে এগুলো থাকে না। যেমন উদাহরণ কি মসবর্গীয় উদ্ভিদ, আর যারা ট্রাকোফাইটা তাদের মধ্যে এগুলো জিনিসগুলো থাকে। এদের উদাহরণ হচ্ছে আপনার ফার্নবর্গীয় নগ্ন বীজি উদ্ভিদ আর হচ্ছে আবৃত বীজি উদ্ভিদ। আচ্ছা, এবার আসেন হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া হচ্ছে আপনার মানে সর্বোচ্চ স্তর এটা। তো অ্যানিমেলিয়া হচ্ছে এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। এখন কোষ প্রাচীর থাকবে না কেন? দেখেন, কোষ প্রাচীর কেন থাকে? একটা উদ্ভিদের গায়ে কোষ প্রাচীরটা থাকার কারণে কিন্তু উদ্ভিদটা মানে বডিটা কিন্তু শক্ত হয়। এখন আমাদের দরকার কি? ফ্লেক্সিবিলিটির দরকার। আমরা যদি মুভমেন্ট করি, আমাদের শরীরের তো ফ্লেক্সিবিলিটি দরকার। গাছ তো আর মুভমেন্ট করে না, মানে নড়াচড়া এই জায়গা থেকে ওই জায়গায় চলে যায় না, ঠিক না? কিন্তু প্রাণী যারা আছে বা মানুষ তো প্রাণীর ভিতরেই পড়ে না। তো আমরা কিন্তু আমাদের কিন্তু বডির মুভমেন্ট দরকার। তা আমাদের শরীরে যদি কোষ প্রাচীর থাকতো তাহলে কিন্তু আমরা এটা করতে পারতাম না। তারপরে প্লাস্টিক কোষগহ্বর থাকে না। প্লাস্টিকটা আমরা নিজের খাদ্য কিন্তু নিজে তৈরি করতে পারি না। তো প্লাস্টিক না থাকায় এরা হেটারোট্রফিক, অর্থাৎ যে হেটারোট্রফিক মানে হচ্ছে মানে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, ঠিক আছে? তো খাদ্য গলার মাধ্যমে গিলে খায় আর কি। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌনজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। প্রধানত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জনক থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। প্রোটোজোয়া ব্যতীত অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী হচ্ছে অ্যানিমেলিয়া, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে দ্বিপদী নামকরণ। আচ্ছা, এখন এই দ্বিপদী নামকরণটা আমি এটাও বই থেকে মেনে নিয়েছি, যাতে আপনাদের সুবিধা হয় মেনলি, ঠিক আছে? সো প্রথমে আসেন, এখানে বলছে যে 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার স্পিসিস প্লান্টেরাম বইটি রচনা করেন। এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য দিয়ে দিতে পারে। এই বইটি উদ্ভিদ বিজ্ঞানে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, কারণ এর প্রকাশের মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ মেনলি তিনি এই বইটার মধ্যে দ্বিপদী নামকরণের মানে একটা প্রাণী দ্বিপদী নামকরণ কীভাবে দেওয়া হবে তার যে নিয়মকানুন এইসব জিনিস এটার মধ্যে তিনি দিছেন, ঠিক আছে? তো প্রথমে কথা হচ্ছে যে নামকরণ ল্যাটিন ভাষা কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তারপরে যেমন সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছেন, আচ্ছা, যা কেবল ঢাকায় পাওয়া যায়। তো ব্যাঙটির বৈজ্ঞানিক নাম তিনি দিয়েছেন কি? জাকের রানা ঢাকা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের নাম অনুযায়ী মানে এটার নাম দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু তিনি জাকের রানা কথাটা ব্যবহার করছে, অর্থাৎ তিনি ল্যাটিন ভাষার মতো করে জিনিসটাকে উপস্থাপন করছে, ঠিক আছে? তারপরে বৈজ্ঞানিক নামে দুইটি অংশ থাকবে, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। তো গণ হচ্ছে এখানে দেওয়া আছে ল্যাবিও রোহিতা, রুই মাছের বৈজ্ঞানিক নাম। সো ল্যাবিও রোহিতা, তো ল্যাবিও হচ্ছে গণ আর রোহিতা হচ্ছে প্রজাতি। এটি রুই মাছের বৈজ্ঞানিক নাম, এখানে ল্যাবিও গণ, রোহিতা কি প্রজাতি। তারপরে জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে ইউনিক হতে হবে, মানে অনন্য হতে হবে, সব মানে এক হওয়া যাবে না, আলাদা আলাদা হতে হবে, ইউনিক হতে হবে। বৈজ্ঞানিক নামের প্রথম অংশ মানে তো বৈজ্ঞানিক নামের হচ্ছে প্রথম অংশের অক্ষর যেটা থাকবে, প্রথম অক্ষর এটা বড় হাতের হবে, এরপর থেকে সব ছোট হাতের হবে, বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে, ঠিক আছে? তারপর দ্বিতীয় অংশটা মানে প্রথম ইয়াটা ছোট হাতের হবে। মেনলি এখানে বলছে, যেমন এখানে দেওয়া আছে কি অ্যালিয়াম সেপা, এটা মেনলি পেঁয়াজের বৈজ্ঞানিক নাম। তো এখানে দেখো এটা কিন্তু বড় হাতের, এটা কি বড় হাতের, এরপর এটা কিন্তু কি গণ, এটা কি গণ। এখন এটা তো গণ, এখানে যে সেবা কথাটা আছে, সেপার প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হয় নাই, ঠিক আছে? অর্থাৎ শুধু গণ যেটা আছে ওইটার প্রথম অক্ষরটা বড় হাতের হবে, এরপর যা আছে সব ছোট হবে, ঠিক আছে? এভাবে বুঝতে পারছি। এটাকে কেটে দেই, ওকে। আচ্ছা, এরপর আছে হচ্ছে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে করতে হবে। ইটালিক মানে হচ্ছে একটু বাঁকা করে লেখে আর কি, মেনলি এটাকে একটু মানে এক সাইডে একটু নুইয়ে দেয় আর কি। যেমন এখানে দেওয়া আছে অরাইজা সেটিভা, কাতলা। তারপর হাতে লেখার সময় গণপ্রজাতি নামের নিচে আন্ডারলাইন করতে হবে, দাগ দিতে হবে। এইরকম কিন্তু এমসিকিউর ভিতরে দিয়ে দেয় যে মনে করো 4টা দিয়েছে, 4টার ভিতরে 3টা ভুল, একটা এরকম টাইপের দিয়ে দিতে পারে। এটা কিন্তু এরকম একটা প্রশ্ন আই থিঙ্ক এসএসসি 26-এ আসছিল, ঠিক আছে? এসএসসি 26-এ আসছিল। তো যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে নামকরণ করেন তাহলে মানে আপনার অগ্রাধিকার আইন অনুসারে যে সর্বপ্রথম নাম দিচ্ছে তার নামটাই গৃহীত হবে। এরপর আপনার নাম
যেই একটা মনে করেন একজন একটা প্রাণীর নাম দিছে, সো যেই প্রাণীর নামটা দিছে তার নামের মানে সংক্ষিপ্ত মানে তার নামের শেষে মানে বৈজ্ঞানিক নামটার শেষে আপনার যেমন এখানে হোমোস্যাপিয়েন্স, হোমোস্যাপিয়েন্স মানে কাদের? মানুষের বৈজ্ঞানিক নাম, মানুষের, ঠিক আছে, মানুষের বৈজ্ঞানিক নাম। তো এই যে হোমোসেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম, এর পিছে কিন্তু এল লেখা আছে, মানে এই নামটা যে দিয়েছে তার নাম, আর এটা হচ্ছে আপনার নাম দেওয়ার সাল, মানে কোন সালে সে নামটা দিছে সেটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার দ্বিপদী নামকরণের পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও কিছু অংশ আছে, সেটা আপনাকে আমি বই থেকে দেখাচ্ছি। আই থিঙ্ক তাহলে সবচেয়ে বেশি বেটার হবে, এটা আমি স্লাইডে। সো আমরা কিন্তু আপনাদের বইয়ে চলে আসলাম। এখন দেখেন এই যে শ্রেণীবিন্যাসের যে ধাপ আছে, ঠিক আছে, শ্রেণীবিন্যাসের ধাপ, সরি এখানে একটু সমস্যা করতেছে এটা। আচ্ছা, আমি এভাবেই দেখাই। দেখেন শ্রেণীবিন্যাসের যে ধাপ দেওয়া আছে, যে দেখেন রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি দেওয়া আছে, এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ, একটু আগে কিন্তু পড়াইছি। আমরা যদি একটু নিচে যাই, এখানে দেখেন মানুষের মানে এই যে শ্রেণীবিন্যাস, এটা এই সিকোয়েন্সটাকে যদি আমরা ফলো করি তাহলে মানুষের ক্ষেত্রে যে জিনিসটা দাঁড়াবে, মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, পর্ব হচ্ছে কর্ডেটা, আর শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া স্তন্যপায়ী, ম্যামেলিয়া স্তন্যপায়ী না, সরি, বর্গ হচ্ছে আপনার প্রাইমেট, গোত্র হচ্ছে হোমিনিডে, আর গণ হচ্ছে হোমো, প্রজাতি হচ্ছে হোমোসেপিয়েন্স। সো এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে। এই প্রশ্নটা কিন্তু এসএসসি 26-এর ক্ষেত্রে ডিরেক্ট দিয়ে দিছিল, তো এটা একদম খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা নিজেরা পড়ে নেবেন। আরও কিছু জিনিস আছে, যেমন এই যে এটা, এই যে দ্বিপদী নামকরণ যত দেওয়া হয় আপনার উদ্ভিদের ক্ষেত্রে এই নামগুলোকে অ্যাপ্রুভ করা হচ্ছে ICVN, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার, আর প্রাণীর নামগুলোকে যারা অ্যাপ্রুভ করে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো তো পড়ছি। আর হচ্ছে আপনারা এই যে বৈজ্ঞানিক যে নামগুলো আছে জীবের, এইগুলো পড়বেন, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আই হোপ আজকের ক্লাসটি করার পর আপনাদের এই চ্যাপ্টারটা সমস্যা থাকবে না। সো আজকের ক্লাসে এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই বাই।